হ্যালো, এখন আমরা নেকলেস গল্পটির কিছু এমসিকিউ সলভ করব। তো এরকম বিভিন্ন ভিডিও পেতে হলে তোমরা দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও আর লাইক দিয়ে দাও, ঠিক আছে? ভিডিও যদি পছন্দ হয়ে থাকে। তো শুরু করি। ফরাসি ভাষায় নেকলেস গল্পটির নাম কি? ফরাসি ভাষায় নেকলেস গল্পটির নাম হচ্ছে লা পারুরে। লা পারুরে। লা পারুরে হচ্ছে গিদা মোপাসার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে নেকলেস হচ্ছে অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম হচ্ছে লা পারুরে, যা ফরাসি পত্রিকায় লা গুলোইস এ প্রকাশিত হয় 1984 সালে 17 ফেব্রুয়ারি। এই গল্পের প্রধান চরিত্র মাদাম লুইসেল। মাদাম লুইসেল একজন বিবাহিত নারী হওয়ার কারণে তাকে মাদাম বলা হয়, আর মসিয়ে হচ্ছে বিবাহিত পুরুষদের বলা হয় মাদাম লুইসেল। এরপরে যাকে ছোট নামে মাতিলদা বলা হয়, ঠিক আছে? মাতিলদা বলছে। গিদা মোপাসা কোন শহরে জন্মগ্রহণ করেন? গিদা মোপাসা হচ্ছে নরমান্ডিতে, ফ্রান্সের নরমান্ডিতে জন্মগ্রহণ করেন। কোথায়? ফ্রান্সের নরমান্ডি। গিদা মোপাসা সম্পর্কিত তথ্যাবলী হচ্ছে তার সংক্ষিপ্ত নাম গিদা মোপাসা, পূর্ব নাম হচ্ছে হেনরি আলবার্ট গিদা মোপাসা। জন্ম হচ্ছে 5 আগস্ট 1850। আবার শোনো, জন্ম হচ্ছে 5 আগস্ট 1850, নরমান্ডি, ফ্রান্স। পিতা হচ্ছে গুস্তাভ দা মোপাসা, মাতা হচ্ছে লরালি পয়টিভিন। নিচের কোন ব্যক্তিত্ব মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নিয়ে কারাবরণ করেন? কে? পূর্ণেন্দু দস্তিদার। কি একটা অবস্থা! পূর্ণেন্দু দস্তিদার একজন লেখক ছিলেন। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম যুব কোন ব্যক্তিত্ব, ঠিক আছে? পূর্ণেন্দু দস্তিদার। তিনি এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন, যার ফলে তিনি কিন্তু এর একটা গল্প লিখেছিলেন, অর্থাৎ একটা কাহিনী লিখেছিলেন, কি জানি, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, এরকম একটা বই লিখেছিলেন। এটা তার বিখ্যাত একটি গ্রন্থ, তোমরা পড়তে পারো, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম। এই বইটি পূর্ণেন্দু দস্তিদারের লেখা। তিনি কিন্তু এটা প্রত্যক্ষদর্শী। পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের পটিয়া উপজেলায় ধলঘাট গ্রামে 1909 খ্রিস্টাব্দে 20 জুন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে লেখক ও রাজনীতিবিদ। কবিয়াল রমেশ শীল স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা তার বিখ্যাত গ্রন্থ। বীরকন্যা প্রীতিলতা কিন্তু এই যে চট্টগ্রামের এই স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ মাস্টারদা সূর্য সেনের অধীনে একজন বিদ্রোহী মেয়ে ছিল। নেকলেস গল্পের অনুবাদক কে? নেকলেস গল্পের অনুবাদক হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার, বাংলা অনুবাদক। পূর্ণেন্দু দস্তিদার সম্পর্কিত তথ্যাবলী হচ্ছে তিনি 20 জুন 1909 খ্রিস্টাব্দ ধলাঘাট পটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন 20 জুন 1909 সালে। আর গিদা মোপাসা জন্মগ্রহণ করেন হচ্ছে কততে? 1850-এর দিকে, মানে 5 আগস্ট 1850-এর দিকে। আর এ জন্মগ্রহণ করেন 1909 সালে 20 জুন, ধলঘাট পটিয়া, চট্টগ্রাম। পিতা হচ্ছে চন্দ্রকুমার দস্তিদার, মাতা হচ্ছে কুমুদিনী দস্তিদার। প্রকাশিত গ্রন্থ হচ্ছে কবিয়াল রমেশ শীল স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা, এগুলো, ঠিক আছে? নেকলেস রচনার খ্রিস্টান নারী মিশনারি দ্বারা পরিচালিত স্কুল কোনটি? কনভেন্ট। খ্রিস্টান নারী মিশনারি দ্বারা পরিচালিত স্কুল হচ্ছে কনভেন্ট।
বিশ্ববিখ্যাত গল্পকার গিদা মোপাসার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে নেকলেস অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম লা পারুরে। কনভেন্ট খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল, মিশনারিদের আবাস হচ্ছে কনভেন্ট। নেকলেস গল্পে কোন নৃত্যানুষ্ঠানের উল্লেখ আছে? কোনটা? বল নাচ, যেখানে মাদাম লুইসেল গিয়ে ডান্স করার জন্য এত কাঠখড় পুরায়, এত জামা টামা কিনে 400 ফ্রা দিয়ে জামা কিনেছে, তারপরে বান্ধবীর কাছ থেকে হার ধার করে আনছে, কত কিছু। বল নাচ বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান, ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে এ নৃত্য প্রচলিত। গিদা মোপাসার পারিবারিক বন্ধু কে ছিলেন? গিদা মোপাসার পারিবারিক বন্ধু ছিলেন গুস্তাভ ফ্লবেয়ার। গুস্তাভ ফ্লবেয়ার গিদা মোপাসার পারিবারিক বন্ধু ছিলেন গুস্তাভ ফ্লবেয়ার। গুস্তাভ ফ্লবেয়ার কিন্তু গিদা মোপাসার একজন শিক্ষক ছিলেন, সাহিত্যের শিক্ষক বলতে পারো। তিনি কিন্তু গিদা মোপাসাকে সাহিত্য ক্ষেত্রে সাহায্য করেছেন। এত বড় যে সাহিত্যবিদ হয়েছেন কিসের জন্য? কোনো শিক্ষকের হাত ছিল। পারিবারিক বন্ধু গুস্তাভ ফ্লবেয়ার নির্দেশনায় মোপাসা সাংবাদিকতা ও সাহিত্য জগতে প্রবেশ করেন। ফ্লবেয়ারের বাসায় এমিল জোলা ও ইভান তুর্গনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত ব্যক্তির সাথে মোপাসার পরিচয় ঘটে। গিদা মোপাসা কোন দেশের লেখক? গিদা মোপাসা হচ্ছে ফ্রান্সের লেখক। ওকে, গিদা মোপাসা সম্পর্কে কিছু তথ্য হচ্ছে, গিদা মোপাসা সংক্ষিপ্ত নাম গিদা মোপাসা, পূর্ণ নাম হচ্ছে হেনরি আলবার্ট গিদা মোপাসা। জন্ম পরিচয় হচ্ছে 5ই আগস্ট 1850 খ্রিস্টাব্দে নরমান্ডি, ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তার পিতা হচ্ছে গুস্তাভ দা মোপাসা, মাতা হচ্ছে লরালি পয়েটিভিন। শিক্ষাজীবন নিম্ন মাধ্যমিক স্কুলে পড়াশোনা করেছেন 1867 খ্রিস্টাব্দের দিকে। তার মৃত্যু হচ্ছে 6 জুলাই 1893 খ্রিস্টাব্দ। নেকলেস গল্পের নায়িকা স্বামী কোন পরিষদের সামান্য কেরানি ছিল? শিক্ষা পরিষদের। মাদাম লুইসেলের স্বামী কিন্তু শিক্ষা পরিষদের কেরানি ছিল। যখন নিম্ন মাধ্যমিক স্কুলে পড়েন তখন কোন বিখ্যাত উপন্যাসিকের সাথে মোপাসার পরিচয় ঘটে? কার সাথে? গুস্তাভ ফ্লবেয়ারের সাথে। কার সাথে? গুস্তাভ ফ্লবেয়ারের সাথে দেখা হয়। ফ্লবেয়ারের বাসায় মোপাসার কোন বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে পরিচয় ঘটে? কোন? ইভান তুর্গনেভ। ইভান তুর্গনেভ ফ্লবেয়ারের বাসায় মোপাসার, মানে ফ্লবেয়ার তো তার শিক্ষক ছিলেন, তার বাসায় মোপাসা গিয়েছিলেন। মোপাসার সাথে আবার একজন বিশ্ববিখ্যাত ইভান তুর্গনেভের সাথে দেখা হয়। এরপর থেকেই তো সাহিত্য সাধনা শুরু হয়। তিনি প্রথমে কাব্য লিখতেন, কবিতা লিখতেন। মোপাসা কিভাবে এমিল জোলা ও ইভান তুর্গনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সাথে পরিচিত হবার সুযোগ পান? সেটা হচ্ছে ফ্লবেয়ারের বাসায়। ফ্লবেয়ার যেহেতু একজন ভালো এবং সাহিত্যবিদের এরকম একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, যার কারণে তার বাসায় বিখ্যাত ব্যক্তিবর্গ আসতেন। তো ফ্লবেয়ারের যেহেতু কে ছিল, মোপাসা ছিল ফ্লবেয়ারের ছাত্র, সেহেতু তার বাসায় তার যাওয়া পড়তো এবং সেখানে দেখা ছিল এমিল জোলার, ইভান তুর্গনেভ সহ এরকম বিশ্ববিখ্যাত লেখকের সাথে। পূর্ণেন্দু দস্তিদারের রচনা নিচের কোনটি? পূর্ণেন্দু দস্তিদারের রচনা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের চট্টগ্রাম। এটা ওই যে পূর্ণেন্দু দস্তিদার কিন্তু চট্টগ্রামের স্বাধীনতা সংগ্রামে সূর্য সেনের নেতৃত্বে অংশগ্রহণ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। নিচের কোন পরিচয়টি লেখক পূর্ণেন্দু দস্তিদারের ক্ষেত্রে প্রযোজ্য? সেটা হচ্ছে আইনজীবী ও রাজনীতিবিদও কিন্তু তিনি ছিলেন। এই বিদ্রোহ করছেন, তাহলে তো রাজনীতির সাথে তিনি সম্পর্কিত। এরপরে হচ্ছে কোন ধরনের লেখক হিসেবে পূর্ণেন্দু দস্তিদার খ্যাতি অর্জন করেন? সমাজ ভাবুকের সাথে। ঠিক আছে, থাকবে তাতেই বিভিন্ন চমৎকার আসবাব। এখানে কিসের কথা বলা হয়েছে? বৈঠকখানা।
মাদাম লুইসেলের কিন্তু ইচ্ছা ছিল যে তার বৈঠকখানায় বিভিন্ন চমৎকার আসবাবপত্র থাকবেন। নেকলেস গল্পে যে গোল টেবিলের কথা বলা হয়েছে তার ক্লথটি কতদিন ধরে ব্যবহৃত? ঠিক আছে, 3 দিন। মাদাম লুইসেলের ধারণা কোন জিনিসের জন্যই তার সৃষ্টি? ফ্রক বা জড়োয়া গ্রহণা। কনভেন্টের বান্ধবীর সাথে দেখা করতে মাদাম লুইসেলের কেন ভালো লাগতো না? বান্ধবী ধনী বলে। বান্ধবী ধনী, এই জন্য তো এই অবস্থা। যাই হোক, আমাদেরও তো অনেকের মধ্যে আছে বান্ধবী ধনী, বান্ধবী বেশি শিক্ষিত, বান্ধবী বেশি পারে, এই জন্য ওর সাথে একটু কম ভাব রাখি নাকি। এরকম মানসিকতার, অর্থাৎ এই যে অন্যরা বেশি ধনী, অন্যরা বেশি পারে, আমি কম পারি, এই যে মানসিকতা হচ্ছে নিজেকে নিজে হীনমন্যতায় ভোগা, নিজেকে নিজে ছোট করে দেখা। আর যে নিজেকে নিজে ছোট করে দেখে সে সারা জীবন ওই ছোটো মানসিকতা থাকে আর ছোট কাজগুলি সে পায়, আসলে বড় হতে পারে না। তার মানসিকতা যা ছোট, সে আসলে বয়সেও ছোট হয়, তার সব কিছু তো ছোট। ঠিক আছে, সে যদি বড় হয়ে যায় তাও তার মানসিক বয়সে সে ছোট, ম্যাচিউর হতে পারে না। জনশিক্ষা মন্ত্রীর স্ত্রী হচ্ছে মাদাম জর্জ রেম্পনন। নেকলেস গল্পে কি রঙের মাছের টুকরোর কথা বলা হয়েছে? গোলাপি। বাবা, গোলাপি রঙের মাছ। মাদাম লুইসেল ধার করা হারটি সম্পর্কে পরবর্তী কি জানতে পারে? হারটি ছিল নকল, হীরার হার ছিল না। বেচারা এতগুলো ফ্রা দিয়ে হীরের হারটা কিনে তারপরে তার বান্ধবীকে ফেরত দিয়েছিল, তারপরে পরবর্তীতে জানতে পারে যে হীরার হারটি ছিল নকল। কি একটা অবস্থা! তাও আবার বান্ধবীর মুখ থেকেই শুনতে হলো। এখন তো আমি হলো তো ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যেতাম। বান্ধবীর সঙ্গে দেখা করার পর মাদাম লুইসেলের কি গ্রাস করতো? হতাশা ও নৈরাশ্য। কেন? বান্ধবী ছিল ধনী, এখন আমি কিভাবে হতাশ হতো, নৈরাশ্য হতো। মাদাম লুইসেলের কেন আমি ধনী নই কেন? ঠিক আছে, মাদাম লুইসেল কেন তাড়াতাড়ি খামটি ছিঁড়েছিল? দামি কিছুর আশায়, যে খামটির মধ্যে কি আছে দেখি তো, আমার স্বামী কি আনছে আমার জন্য। তো মসি ও মাদাম লুইসেল কোন মন্ত্রীর আমন্ত্রণ পত্র পেয়েছিল? জনশিক্ষা মন্ত্রীর। খামটি হাতে পেয়ে মাদাম লুইসেল কি হবে বলে মসিয়ে লুইসেল আশা করেছিল? খুশি হবে বলে, কিন্তু খুশি হয়েছে না। সে প্রথমেই ভাবলো আরে তোমার পোশাক নেই, এই ভেবে রাগে ক্ষোভে আগুন হয়ে খামটিকে কি টেবিলের উপরে ছুঁড়ে মারে। কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে। এখানে কি প্রকাশ পায়? দুঃখবোধ। স্বামী এটা দেখে আবার দুঃখবোধ করে। আমি ভেবেছিলাম তুমি খুশি হবে, খুশি না, উল্টা অখুশি হয়েছে। কি কারণে মসিয়ে লুইসেল মনে মনে দুঃখ পায়? স্ত্রীর কথা শুনে যে স্ত্রীর জামা নেই, এই জন্য সে যাবে না। এই যাবে না বললেই তো তার অনেক কষ্ট, স্ত্রীকে নিয়েই তো যাবে, তাই না? গিদা মোপাসার কোন দিকটির তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতর হয়েছে? বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতা। বলনাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে কেমন মনে হয়? বিচলিত উদ্বিগ্ন। একটা জিনিস জানো, আমরা যত লোভ করব ততই আমাদের লোভের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকবে। তাই আমাদের যতটুকু আমাদের কাছে আছে সেটা নিয়ে থাকতে হবে, এবং তোমার আরও কিছু প্রয়োজন সেটা বোঝা যায় যে আমার এটা প্রয়োজন, কিন্তু সেটা সামর্থ্যের মধ্যে করতে হবে। মানে হচ্ছে তোমার ওই সামর্থ্যটা আনতে হবে, অর্থাৎ তোমাকে কাজকর্ম করতে হবে, পড়াশোনা করতে হবে, তারপর বড় কিছু করতে হবে, তারপরে না সেই স্বপ্নটা তুমি পূরণ করতে পারবে যে আমার এটা থাকবে, আমার ওটা থাকবে, আমি ট্রাভেল করব, আমি এটা করব, সেটা করব। তো এগুলো সব কিছু সময় সাপেক্ষ হবে। তাই তাড়াহুড়ো করা যাবে না, লোভ করা যাবে না, অন্যটা দেখে হিংসে করা যাবে না, হতাশ হওয়া যাবে না। তাই যদি খারাপও লেগে থাকে অন্যের আছে আমার নেই কেন, তো সেইটাকে পূরণ করার জন্য সেই রকম যোগ্যতা অর্জন করতে হবে। আর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি একসময়
আল্লাহ তাআলার সন্তুষ্টিতে, অর্থাৎ তুমি চেষ্টা করলে এমনিই পেয়ে যাবে। অদম্য কামনায় তার বুক দূর দূর করে। এই অদম্য কামনা কিসের জন্য? অদম্য কামনা হচ্ছে হাত ধার পাওয়া। আসলেই কি তার বান্ধবী হাত ধার দিবে? এটা হচ্ছে তার বান্ধবীর কাছে যখন গেছে, হীরার হারটা যখন পরার পর তার মনে হয়েছে এটা কি সে দিবে? এত হীরার হার, এই এত দামি হীরার হারটা কি সে তার বান্ধবী তাকে দিবে বিশ্বাস করে? যখন দিছিল, দেওয়ার কথা বলেছে, তখন তো সে খুশিতে তার বান্ধবীকে জোড়ায় ধরছে। তো অনুষ্ঠানে সব পুরুষ মাদাম লয়সেলকে লক্ষ্য করছিল কেন? সে সবচেয়ে সুন্দরী সুদর্শনা ছিল বলে। মন্ত্রিসভার সব সদস্যর সাথে মাদাম লয়সেলের কি নৃত্য করতে ইচ্ছে করছিল? ওয়াল্টজ নৃত্য করতে ইচ্ছে করছিল। কি নৃত্য করতে ইচ্ছে করছিল? ওয়াল্টজ। মেয়েটি কি কারণে আয়নার সামনে গিয়ে চাদরখানা খোলে? নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষবারের মতো দেখার জন্য। দেখার পরে হাতটা না দেখে সেই তো অবস্থা। কনভেন্টের বান্ধবীর সঙ্গে দেখা করে এসে মাদাম লয়সেল সারাদিন কাঁদত কেন? নিজ দুর্ভোগের কথা ভেবে। মাদাম লয়সেলের পুরো নাম কি? মাদাম লয়সেলের পুরো নাম হচ্ছে মাতিলদা লয়সেল। মাদাম লয়সেলের পুরো নাম মাতিলদা লয়সেল। সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। উদ্ধৃত অংশে কার সম্পর্কে বলা হয়েছে? মাদাম লয়সেলের সম্পর্কে বলা হয়েছে। এর চেয়ে ভালো কিছু আমি চাই না। উদ্ধৃত অংশে মাদাম লয়সেলের প্রতি তার স্বামীর কী প্রকাশ পেয়েছে? ভালোবাসা। মাদাম লয়সেলের স্বামীর বন্দুক কেনার জন্য কত টাকা সঞ্চয় করা ছিল? 400 ফ্রাঙ্ক। আমার কোনো মণিমুক্ত একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি। এ উক্তিটিতে কি নিহিত রয়েছে? উচ্চাসা 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 উচ্চাসা। ভাই, যা ইচ্ছা এখান থেকে নাও। উদ্ধৃত অংশ ফোবস্টিয়ার কাকে বলেছে? মাদাম লয়সেলকে বলেছে। তার দাম দিতে 10 বছর লেগেছে। এখানে কিসের দাম সম্পর্কে বলা হয়েছে? হারের দাম। অনুষ্ঠানে ভদ্রলোকের স্ত্রীদের আচরণ কেমন ছিল? খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল। কতক্ষণ পর্যন্ত মাদাম লয়সেলের স্বামী বিশ্রাম কক্ষে ছিল? মধ্যরাতি পর্যন্ত। সে এত ফুর্তি করেনি তার বউয়ের মতো, তার বউ ফুর্তি করছে। বল নাচের সঙ্গে কিসের দারিদ্র্য পরিস্ফুট হয়ে উঠেছিল? 8 পৌরে চাদরের। ঠান্ডার জন্য নিয়ে গেছিল তার বর নিজের সাথে 8 পৌরে চাদর। সেটা আবার বউয়ের গায়ে দিছিল রাস্তায় হাঁটার সময়। দেখুন, প্রত্যেক মাসেই দলিল বদল করতে হয়। নেকলেস গল্পে এ বাক্যের সঙ্গে কোনটি সম্পৃক্ত? বন্ধক। মসিয়ে লয়সেল কাকে চিঠি লিখতে বলেছিল? কাকে? মাদাম ফোরস্টিয়ারকে। লয়সেল দম্পতি কখন হার পাওয়ার আশা ত্যাগ করল? 1 সপ্তাহ পর। হার যে খুঁজে পাবে এটার আশা ত্যাগ করেছিল। হীরার নেকলেসটি কত ফ্রা দিয়ে কেনা হয়েছিল? হীরার নেকলেসটি 36,000 ফ্রা দিয়ে কেনা হয়েছিল। আসলে এটা 40, কিন্তু 40,000 থেকে কমায় টমায় টাইনা তারা 36 আনছিল। স্বর্ণকারের কাছ থেকে লয়সেল দম্পতি কতদিন সময় নিয়েছিল? 3 দিন সময় নিয়েছিল, যে ধার দেনা করে টাকা দিয়ে তিনি কিনে ফেলবেন। কোন মাসের আগে যদি হারটি খুঁজে পাওয়া যায় তবে 34,000 ফ্রা দিয়ে লয়সেল দম্পতি ফেরত পাবে? ফেব্রুয়ারি মাসের আগে যদি হারটি খুঁজে পাওয়া যায়। লয়সেল তার বাবার মৃত্যুর পর কত হাজার ফ্রা পেয়েছিল? 18,000 ফ্রা। বাবার, লয়সেল হচ্ছে তার স্বামী, ঠিক আছে? ওই মাদাম লয়সেল আর মসিয়ে লয়সেল ওই মসিয়ের কথা বলছে যে এই লয়সেল তার বাবার মৃত্যুর পর 18,000 ফ্রা পেয়েছিল, যা তার বাবা সঞ্চয় করে লিখেছিল তার জন্য।
সেই 18,000 প্লাস আর বাকি টাকাগুলো 18,000-এর সাথে বাকি ফ্রাগুলো মিলায় ধার নিছে, কিছু ফ্রা ধার নিয়ে তারপরে এই হারটা কিনছিল, কিনে তারপরে তার আর বউয়ের বান্ধবীকে ফেরত দিছে। ওটা আরও আগে তোমায় ফেরত দেওয়া উচিত ছিল। উক্তিটি কার? মাদাম ফোরস্টিয়ার। মাদাম ফোরস্টিয়ার এই কথাটা কেন বলছেন? যখন তার সাথে এই 10 বছর পর তার সাথে মাতিলদার দেখা হয়, মাদাম ফোরস্টিয়ার তো অনেক সুন্দর দেখতে, মাতিলদার তো অবস্থা খারাপ, সে তো মাদাম ফোরস্টিয়ার হচ্ছে মাতিলদাকে চিনতেই পারলো না। যাই হোক, তারপরে অবাক হয়ে বলছে যে আচ্ছা তুমি এতদিন পর, মানে 1 সপ্তাহ পর কেন ফেরত দিলা? তুমি 1 সপ্তাহ না, 1 সপ্তাহ 7-8 দিন পর ফেরত দিচ্ছে, ঠিক আছে, আমার তো ওটা পরপরই লাগতে পারতো না, তুমি এত দেরি করে কেন দিচ্ছ? এটা শুনে মাতিলদা তার পুরো কাহিনী বলে দেয়। এরপরে তো মাদাম ফোরস্টিয়ার অবাক হয়ে বলে, আরে এটা তো, হায় আমার মাতিলদা, ওটা তো নকল ছিল। দেনা পরিশোধ করতে লুইসেল দম্পতির কয় বছর কেটে গেল? কয় বছর? 10 বছর কেটে গেছে। মাদাম ফোরস্টিয়ারের সঙ্গে চার্লস এলিসিসে মাদাম লুইসেলের কী বারে দেখা হয়েছিল? রবিবার। চার্লস এলিসিসে। স্বামী অফিসে থাকলে মাদাম লুইসেল কীভাবে? বিগত দিনে সেই অনুষ্ঠানের কথা। তিনি তো অনেক পরিশ্রম করে, এই হারা যাওয়ার পর তিনি কি অনেক কঠোর পরিশ্রমী হয়েছে এই মেয়েটা। তারপরে কি, স্বামী অফিসে থাকলে মাদাম লুইসেল বিগত দিনে সেই অনুষ্ঠানের কথা ভাবে, যেরকম এরকম হয়েছিল, সেই দিন যদি হীরের হাটটা সে না পড়তো, হীরের হাটটা যদি না হারিয়ে যেত, তাহলে আজকের দিনটা আবার আগের মতো থাকতো, তাই না? সুপ্রভাত জেনি। বাক্যটিতে জেনি বলে কাকে সম্বোধন করা হয়? মাদাম ফোরস্টিয়ারকে। বলনাচ কি? বলনাচ হচ্ছে বিনোদনমূলক সামাজিক অনুষ্ঠান। থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে। উক্তিটি কার? মাদাম লুইসেলের স্বামীর। লুইসেল দম্পতি তাদের হারানো হারের অনুরূপ হার কোথায় পেল? প্যালেস রয়্যাল। মাদাম লুইসেল এক রবিবারে চার্লস এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল কেন? দুশ্চিন্তা দূর করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে লিখে দিও কেমন হয়েছে। আরও এরকম আপডেট পেতে হলে দয়া করে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, শেয়ার করে দিও।